বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে এনটিপিসি ও গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা একটা অঙ্কের সেট প্র্যাকটিস করব। এই সিরিজের এটা ৮ নম্বর সেট। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্সের উপর একটা ই বুক এবং ৫৫০টা এরিথমেটিকের উপর একটা প্র্যাকটিস ই বুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। এছাড়া ডেসক্রিপটিভ ইংলিশের জন্য আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে এক ব্যক্তি ৮০,০০০ টাকা ধার করলেন। যদি দ্বিতীয় বছরের শেষে ৫৫,০০০ টাকা দিয়ে তিনি তার ধার শোধ করেন, তাহলে প্রথম বছরের শেষে তিনি কত টাকা শোধ করবেন? দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমি যদি ব্যাংকে ১০০ টাকা রাখি, 10% ইন্টারেস্ট হলে এক বছর শেষে আমি ১১০ টাকা পাবো, এটা আমরা জানি। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, প্রথম বছরের শেষে যে টাকাটা পাবো সেটাই দ্বিতীয় বছরের প্রথমে প্রিন্সিপাল হয়ে যায়। বোঝা গেছে? প্রথম বছরের শেষে যে টাকাটা আমি পাবো সেটাই দ্বিতীয় বছরের শুরুতে প্রিন্সিপাল হয়ে যায়। আবার এর ওপরে 10% ইন্টারেস্ট, ১১০ টাকার 10% মানে ১১ টাকা, তাহলে আমি মোট পাবো ১২১ টাকা ২ বছর পরে। এক্ষেত্রে যে অঙ্কটা দিয়েছে যে ৮০,০০০ টাকা ধার করেছে, প্রথম বছরের শেষে কিছু টাকা দিয়েছে এবং দ্বিতীয় বছরের শেষে ৫৫,০০০ টাকা দিয়ে তিনি তার ধার শোধ করেছেন। অর্থাৎ সিম্পলি আমরা এটাকে করতে পারি যে ৮০,০০০ টাকা তো ধার নিলাম, যদি ৮০,০০০ টাকা ধার নিই 10% হারে এক বছর পরে কত টাকা আমি পাবো বা কত টাকা দিতে হবে? ১১০/১০০। 10% মানে হচ্ছে একটা ফিগার ১০০, যেহেতু 10% এর ওপর সুদ চাপছে তাই এর ওপর 10 চাপিয়ে দাও। এদের মধ্যে বড় হচ্ছে ১১০, যেহেতু আমাকে বেশি টাকা দিতে হবে তাই এদের মধ্যে বড়টা উপরে ছোটটা নিচে। বোঝা গেছে? তাহলে এক বছরের শেষে আমাকে দিতে হতো ৮৮,০০০ টাকা, এটা দেওয়ার কথা ছিল, কিন্তু আমি এক বছরের শেষে কিছু টাকা দিয়েছি, জানা নেই। মনে করলাম যে ৮৮,০০০ টাকা দেওয়ার কথা ছিল, আমি প্রথম বছরের শেষে এক্স টাকা দিয়ে দিলাম। এটাই চেয়েছে যে প্রথম বছরের শেষে তিনি কত টাকা শোধ করবেন। আমি মনে করলাম যে প্রথম বছরের শেষে এক্স টাকা শোধ করবেন। তাহলে যদি এক্স টাকা দিয়ে দেয় তাহলে আর কত টাকা দিতে হবে? ৮৮,০০০ টাকা প্রথম বছরের শেষে আমার মোট সুদ সমেত হয়েছে, সেখান থেকে এক্স টাকা দিয়ে দিয়েছি, তাহলে এই বাকি টাকাটা আর দিতে হবে। কিন্তু এই বাকি টাকাটা দ্বিতীয় বছরের আবার প্রিন্সিপাল হয়ে গেল, এর উপরে আবার 10% ইন্টারেস্ট চাপবে আগের মতোই। এটা প্রথম বছরে ইন্টারেস্ট চেপেছিল, এই টাকাটা যেটা বাকি ছিল তার উপর আবার 10% ইন্টারেস্ট চেপে মোট এই টাকাটা ফেরত দিলে আমার লোন শোধ হয়ে যাবে। কিন্তু আমি মোট ৫৫,০০০ টাকা দিয়েছি, তাহলে আমি বলতে পারবো এইটার ভ্যালুই হচ্ছে ৫৫,০০০ টাকা। কেন? আমাকে এই টাকাটা দেওয়ার পরে লোন শোধ হয়ে গেছে। বোঝা গেছে? তাহলে আমি যদি এখান থেকে শূন্য কাটি, ৫ ১১ ৫৫, তাহলে আমি বলতে পারি ৮৮,০০০ মাইনাস এক্স, এটা সমান ১০ দিয়ে গুণ করলে ৫০,০০০। অতএব এক্সের ভ্যালু কত হবে? ৫০,০০০টা ওইদিকে নিয়ে চলে যাও, ৩৮,০০০। এক্স কী ধরেছিলাম? এক্স ধরেছিলাম প্রথম বছরের শেষে আমি কত টাকা শোধ করব, যেটা এই প্রশ্নে চেয়েছে। তাহলে উত্তর হবে অপশান নাম্বার ১। বোঝা গেছে? পরের প্রশ্ন, মান নির্ণয় করো। পরের প্রশ্ন দেখো, এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথম দুটো বা তিনটে ক্যালকুলেশন আগে করে নাও। যেমন এটাকে যদি আমি করি, ৩ দুগুণে ৬ থেকে ১ বাদ গেলে ৫-এর ৩ গণিতক। এইটা ৫ দুগুণে ১০ থেকে ৩ বাদ গেলে ৭-এর ৫। তারপরেরটা ৭ দুগুণে ১৪ থেকে ৫ বাদ গেলে ৯-এর ৭। কি দেখতে পাচ্ছ? এই যে ফিগারগুলো আছে এই ফিগারগুলো সেম আসছে এবং এইগুলো সব কেটে কেটে যাচ্ছে। তার মানে আমি বলতে পারি এই ক্রস ফিগার যা থাকবে সব কিন্তু কেটে যাবে। লাস্ট এটা যদি ক্যালকুলেশন করি, ৯৯৯কে ২ দিয়ে গুণ করব, ১৯৯৮। ১৯৯৮ থেকে ৯৯৭ যদি বাদ দিই ১০০১ উপরে বসবে আর নিচে থাকবে কত? ৯৯৯। আমরা কি দেখছি? এই ক্রস যেগুলো আছে সেগুলো সব কেটে যাচ্ছে, মানে এরম করে এইটাও কেটে গেছে। তাহলে এই পর্যন্ত এখানে লাস্ট ফিগার আছে ১০০১ আর এখানে নিচে পড়ে আছে ৩। এটাই হবে উত্তর, যেটা অপশান নাম্বার ৩-এতে আছে। পরের প্রশ্ন,
PQRS একটি ট্রাপিজিয়াম, PQ/RS 2:3 এবং PQ প্যারালেল SR, PR ও QS কর্ণদ্বয় পরস্পরকে T বিন্দুতে ছেদ করে। যদি PTQ এর ক্ষেত্রফল 64 সেমি স্কোয়ার হয় তবে RTS ত্রিভুজের ক্ষেত্রফল কত? একটা ট্রাপিজিয়াম আছে PQRS, যার PQ আর SR সমান্তরাল বলা আছে। PR আর SQ এরা পরস্পরকে T বিন্দুতে ছেদ করলো। PTQ অর্থাৎ এই ত্রিভুজটা, এর ক্ষেত্রফল দেওয়া আছে 64। বলেছে RTS এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? প্রশ্ন বোঝা গেছে। দেখো, যে দুটো ত্রিভুজের কথা বলা হয়েছে, একটা হচ্ছে এই ত্রিভুজটা আর একটা এই ত্রিভুজ, দেখতে পাচ্ছ? এই দুটো ত্রিভুজের দিকে কনসেন্ট্রেট করো। এদের বাহুর রেশিও দেওয়া আছে 2:3। খেয়াল করো, একটা করসপন্ডিং বাহু PQ/RS। PQ হচ্ছে এই ত্রিভুজটার ভূমি আর RS হচ্ছে এই ত্রিভুজটার ভূমি, অর্থাৎ এর ভূমি বাই এর ভূমি, এটাকে করসপন্ডিং বাহু বলা হবে। করসপন্ডিং বাহু মানে ছোট ত্রিভুজের যদি ভূমি নিই তাহলে বড় ত্রিভুজেরও আমি ভূমি নেব। বোঝা গেছে? তাহলে এইটা আর এইটার রেশিও 2:3 এখানে দেওয়া আছে। আর দেওয়া আছে এটার ক্ষেত্রফল 64 হলে এটার ক্ষেত্রফল কত? দেখো, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সিমিলার ত্রিভুজ। কি করে বললাম? এটার সঙ্গে এটা যদি প্যারালেল হয় তাহলে এই ত্রিভুজের এই কোণটার এই কোণটা সমান হবে, একান্তর কোণ। দুটো প্যারালেল রেখাকে একটা রেখা যদি ছেদ করে তাহলে একান্তর কোণগুলো সমান হয়। একইভাবে এটার সঙ্গে এটা প্যারালেল হলে এইটা আর এইটা একান্তর কোণ হয়, এরা সমান হবে। আর এই বিপ্রতীপ কোণ তো সবসময় সমান হবেই। তাহলে এরা সিমিলার ট্রায়াঙ্গেল। সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সিস্টেম হচ্ছে করসপন্ডিং বাহুগুলোর রেশিওর স্কোয়ার সমান করসপন্ডিং ট্রায়াঙ্গেলের এরিয়ার সমান হবে। কি বললাম? এই ত্রিভুজের করসপন্ডিং বাহু আমাদের প্রশ্নে দেওয়া আছে ছোট ত্রিভুজের করসপন্ডিং বাহু, অর্থাৎ ভূমি যদি PQ হয়, বড় ত্রিভুজের ভূমি হচ্ছে RS। এই ভূমির রেশিওর স্কোয়ার হবে ত্রিভুজগুলোর ক্ষেত্রফলের রেশিওর সঙ্গে সমান। আমি প্রথমে PQ লিখেছি মানে এই ত্রিভুজটা লিখেছি, এই ত্রিভুজটা মানে কি PTQ ত্রিভুজ, আর এই ভূমিটা লিখেছি এই ত্রিভুজের রেসপেক্টে, এটা মানে হচ্ছে RTS ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে সূত্র যে সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে করসপন্ডিং বাহুগুলোর রেশিওর স্কোয়ার হবে সেই ত্রিভুজগুলোর ক্ষেত্রফলের রেশিওর সঙ্গে সমান। বোঝা গেছে? এক্ষেত্রে PQ/RS এর ভ্যালু দেওয়া ছিল 2/3 আর PTQ এর ক্ষেত্রফল দেওয়া আছে 64। চেয়েছিল ত্রিভুজ RTS এর ক্ষেত্রফল কত? 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার 9, এইখানে 64 বাই ট্রায়াঙ্গেল RTS। এটা 4 64 কাটো, অতএব ট্রায়াঙ্গেল RTS এটার ক্ষেত্রফল হবে 16কে 9 দিয়ে গুণ করলে 144, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন 4-এর প্রশ্নে বলেছে যদি 5 tan θ সমান 4 হয় তবে 3 sin θ মাইনাস 2 cos θ, এটা ভাগ চিহ্ন আছে, 2 sin θ প্লাস 3 cos θ, এর মান কত? দেখো, 5 tan θ সমান যদি 4 হয় তাহলে আমি বলতে পারি tan θ-র মান হচ্ছে 4/5। যেহেতু আমি প্রশ্নে দেখতে পাচ্ছি সাইন আর কস দেওয়া আছে, আমি দেখব tan θ-কে সাইন আর কসে ভাঙা যায় কি না। তোমরা জানো tan θ মানে হচ্ছে sin θ/cos θ। যারা বেসিক থেকে ত্রিকোণমিতি শিখতে চাও, ত্রিকোণমিতির ভিডিওগুলো দেখো। রেলের পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন আসে ওই বেসিক ভিডিওগুলো দেখলে কিন্তু তোমাদের খুব উপকার হবে। tan θ-কে আমরা sin θ/cos θ হিসেবে লিখি, এটার মান 4/5। তাহলে আমি বলতে পারবো sin θ-র রেশিওয়ে মান যদি 4 হয় cos θ-র মান হবে 5। এবার এই মানগুলো খালি এখানে পুট করে দিতে হবে। এখানে দেওয়া আছে 3, sin θ-র মান কত 4, -2 cos θ-র মান হচ্ছে 5 বাই রেশিওয়ে মান কিন্তু, হ্যাঁ, বাই 2 sin θ-র মান হচ্ছে 4 প্লাস 3 cos θ-র মান কত হবে? cos θ-র মান 5 বসিয়ে দিলাম। 12 থেকে 10 বাদ দিলে 2, 8 আর 3 5 15 যোগ করলে 2 23, অর্থাৎ উত্তর হবে অপশান নাম্বার 2। বোঝা গেছে? পরের প্রশ্ন
পাঁচের প্রশ্নে বলেছে কোনো একটি টাকার তৃতীয় ও চতুর্থ বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ যথাক্রমে 125 টাকা ও 135 টাকা হলে সুদের হার নির্ণয় করো। দেখো প্রথম প্রশ্নটায় আমি এটা বলে এসেছি, এখানে বলেছে তৃতীয় আর চতুর্থ বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 125 টাকা ও 135 টাকা। পরপর দুটো বছরের ক্ষেত্রে আগের বছরেরটা সবসময় প্রিন্সিপাল হিসেবে ট্রিট হবে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম প্রথম বছরের শেষে যে টাকাটা পাওয়া যাবে দ্বিতীয় বছরের শেষে সেই টাকাটাই প্রিন্সিপাল। তৃতীয় বছরের শেষে যে টাকাটা পাওয়া যাচ্ছে চতুর্থ বছরের প্রথমে সেটা কিন্তু প্রিন্সিপাল হওয়া উচিত। তাহলে আমি বলবো 125 টাকা যদি প্রিন্সিপাল হয়ে সেটা চতুর্থ বছরে হলো 135, মানে 10 টাকা বাড়লো। এই 10 টাকাটা কি? এই 10 টাকাটা হচ্ছে ইন্টারেস্ট। অর্থাৎ আমি যদি 125 টাকা রাখি আমি 10 টাকা ইন্টারেস্ট পাবো, মোট পাবো 135। বোঝা গেছে? 125 টাকায় 10 টাকা ইন্টারেস্ট পাওয়া গেলে 100 টাকায় কত, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট যেহেতু বার করতে বলেছে 25 দিয়ে যদি কাটি এটা আসবে 8%, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। বোঝা গেছে? কনজিকিউটিভ ইয়ারের ক্ষেত্রে এটাকে প্রিন্সিপাল মনে করবে, এদের ডিফারেন্সটাকে ইন্টারেস্ট মনে করবে। তাহলে এতে ইন্টারেস্ট এই টাকাটা হলে 100-এ কত? পরের প্রশ্ন 6-এর প্রশ্নে বলেছে এক ব্যবসায়ী ধার্য মূল্যের উপর 4% ছাড় দেন ও 15টি বস্তু ক্রয় করলে একটি বস্তু ফ্রিতে দেন। যদি ব্যবসায়ী 35% লাভ করতে চান তবে ক্রয় মূল্যের তুলনায় ধার্য মূল্য কত শতাংশ বেশি ধার্য করতে হবে? প্রফিট অ্যান্ড লস যদি আমার যে ভিডিওগুলো দেওয়া আছে, যদি দেখো একটা ভিডিও শুধুমাত্র এই নিয়ে করা আছে, পারলে ওই ভিডিওগুলো একটু দেখে নিও, তাহলে ক্লিয়ার হবে। আমি ওই ভিডিওতে যা বলেছিলাম আজকে একটু অন্যভাবে বলবো, আরও সংক্ষেপে জিনিসটাকে করার জন্য, যদি এটা মনে রাখতে পারো। আর যদি মনে হয় আরও ডিটেলসে জানতে চাইছো তাহলে এই ভিডিওগুলো একটু দেখে নাও। এখানে দেখো দুটো জিনিস বলা আছে, একটা হচ্ছে কস্ট প্রাইস, একটা মার্ক প্রাইস। ক্রয় মূল্য আর ধার্য মূল্য, এটা ক্রয় মূল্য, এটা ধার্য মূল্য। খালি মনে রাখবে যখন ফ্রিতে যে অঙ্কগুলো দেবে, এতগুলো কিনলে এতগুলো ফ্রি পাওয়া যায়, তখন যেটা কস্ট প্রাইসের ডাটা মনে হবে সেটা মার্ক প্রাইসে বসাবো, আর যেটা মার্ক প্রাইসের ডাটা মনে হচ্ছে সেটা কস্ট প্রাইসে বসাবো। সিপিরটা এমপিতে বসাবো, এমপিরটা সিপিতে বসাবো। শুধু এই ফ্রি এর অঙ্কগুলোর ক্ষেত্রে এই কনসেপ্টটা কিন্তু মনে রাখতে পারো। দেখো আমি প্রথম থেকে পড়ছি, ধার্য মূল্যের ওপর 4% ছাড় দেন, অর্থাৎ ধার্য মূল্য যদি 100 টাকা হয় 4 টাকা ছাড় দিল মানে কত হলো? 96। আমি কোথায় ক্যালকুলেশনটা করছি? ধার্য মূল্যের উপরে করছি। ধার্য মূল্য 100 টাকা হলে 4 টাকা ছাড় দিলে 96 টাকা হওয়া উচিত। আমি বলছি যেটা মার্ক প্রাইসে ক্যালকুলেশন করার চেষ্টা করছি সেটা সিপিতে গিয়ে লিখে দেবো। বোঝা গেছে? এবারে দেখো এইটা আমি পরে আসছি। এবার ব্যবসায়ী 35% লাভ করতে চান। লাভ কিসের ওপর হয়? কস্ট প্রাইসের ওপর। 100 টাকা যদি কস্ট প্রাইস হয় তাহলে 35 টাকা লাভ করতে গেলে 135 লিখব। যেহেতু কস্ট প্রাইসের ওপর আমি ক্যালকুলেশন করার চেষ্টা করছি, আমি এই ফিগারটা লিখব এই দিকে। বোঝা গেছে কি? এবারে আসবো এইখানে, 15টা বস্তু ক্রয় করলে একটা বস্তু ফ্রিতে দেন। 15টা বস্তু ক্রয় করছি মানে কি? ক্রয় মানে হচ্ছে সিপি। আমি কেনার সময় তো 15টা বস্তু কিনছি, আমি এখানে যেহেতু বলছি কেনার সময় 15টা বস্তু কিনছি, এই 15 ফিগারটা এর নিচে বসাবো। আর দেওয়ার সময় ধার্য মূল্য, অর্থাৎ যখন এর উপরে যখন বিক্রি করছি তখন একটা বস্তু ফ্রিকে দিচ্ছি, 15টা তো দেবোই, আবার একটা ফ্রিতে দেবো মানে 16 পিস দেবো। বোঝা গেছে? এটা 15টা বস্তু ক্রয় করলে একটা বস্তু ফ্রি, মানে এই যে ক্রয় করলে বলছি মানে আমি কিনেছিলাম 15টাই, যাই কিনেছিলাম মানে ক্রয় মূল্যের উপর হিসেব হচ্ছে, তাই আমি এইটা ফিগারটা এদিকে বসালাম। আর যেহেতু ফ্রি দিচ্ছি, সেটা দিচ্ছি যখন ধার্য মূল্য অর্থাৎ কেনার সময় দিচ্ছি, তাই 15 + 1 16 ফিগারটা এদিকে বসালাম। এইটা হবে সিপি আর এমপির রেশিও। যদি খুব সহজে বুঝতে চাও এটা বুঝে নিয়ে অঙ্ক খুব তাড়াতাড়ি হয়। বোঝা গেছে? তাহলে আমরা যদি রেশিও করি, এইটা 2:3, অর্থাৎ সিপি যদি 2 হয় এমপি হবে 3। বলেছে যে ক্রয় মূল্যের তুলনায় ধার্য মূল্য কত শতাংশ বেশি হবে? ক্রয় মূল্য 2, ধার্য মূল্য 3, কতটা বেশি করছো? 1 বেশি। ক্রয় মূল্যের উপরে 1 বেশি ধার্য মূল্য করছো, শতাংশে বার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 50% বেশি তুমি ধার্য করছো, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন
25টি বস্তুর ক্রয়মূল্য এক্সটি বস্তুর বিক্রয় মূল্যের সমান। যদি এক্ষেত্রে 25% লাভ হয় তবে এক্স এর মান কত? খুব সোজা প্রশ্ন। 25টা বস্তুর ক্রয়মূল্য মানে সিপি সমান এক্সটি বস্তুর বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস লিখতে পারি। তাহলে আমি এখান থেকে কস্ট প্রাইস বাই সেলিং প্রাইস এই রেশিওটা অবশ্যই বার করতে পারবো, এক্স বাই 25। এটা বলতে কি বোঝায়? ক্রয় মূল্য যদি এক্স টাকা হয় বিক্রয় মূল্য হয় 25 টাকা। কি বললাম? ক্রয় মূল্য যদি এক্স টাকা হয় বিক্রয় মূল্য হবে 25 টাকা। এখানে বলেছে লাভ হয়েছে। আচ্ছা, যদি এক্স টাকা ক্রয় মূল্য আর 25 টাকা বিক্রয় মূল্য হয় তাহলে লাভ কত? 25। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে সেটাকে লাভ বলা হবে। লাভ সবসময় ক্রয় মূল্যের উপর ক্যালকুলেশন হয়। ক্রয় মূল্য কত ছিল? এক্স। এক্সের উপরে লাভ ক্যালকুলেশন হলো, অর্থাৎ ক্রয় মূল্যের উপরে লাভ ক্যালকুলেশন হলো। এটাকে যদি শতাংশে বার করতে চাই তাহলে 100 দিয়ে আমি গুণ করব, তাহলে এটা পার্সেন্টেজে বেরোলো। তাহলে এটা হলো লাভের হার, কিন্তু প্রশ্নে দিয়েছে লাভের হার হচ্ছে 25%। তাহলে আমি এটা সমান বলবো 25%। বোঝা গেছে? তাহলে এখানে জাস্ট পার্সেন্টেজের সঙ্গে পার্সেন্টেজ কাটো, 4 25 100। তাহলে 25 মাইনাস এক্স, অর্থাৎ এটা হচ্ছে এক্স, ক্রস গুণ করো, এক্স সমান 100 মাইনাস 4x। 4xটা এদিকে এলে 5x এর ভ্যালু 100, তাহলে এক্স এর ভ্যালু হবে 20। এখানে চেয়েছে এক্স এর মান কত? এক্স এর মান বেরোলো 20, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন 8-এর প্রশ্নে বলেছে কোনো ভাগ অঙ্কে একটি সংখ্যাকে পরপর 2, 4 ও 5 দিয়ে ভাগ করা হলে যথাক্রমে 1, 2 ও 2 ভাগশেষ থাকে। যদি সংখ্যাটিকে পরপর 5, 4 ও 2 দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ থাকবে যথাক্রমে। কি বলেছে? একটা সংখ্যা আছে, তাকে একবার 2 দিয়ে ভাগ করলে, যেটা ভাগফল বেরোলো সেটাকে আবার 4 দিয়ে ভাগ করলে, এক্ষেত্রে যেটা ভাগফল বেরোলো সেটাকে আবার 5 দিয়ে ভাগ করলে। এই 3বার ভাগ করার ফলে 3বারই যে ভাগশেষগুলো এসছে সেগুলো হচ্ছে 1, 2 আর 2। বোঝা গেছে? এবার সেই সংখ্যাটাকে যদি পরপর 5, 4, 2 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে? এটাই হচ্ছে প্রশ্ন। আবার বলি, কোনো একটা সংখ্যা আছে, প্রথমে 2 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করলে, এখানে কিছু একটা ভাগফল বেরোলো, এই ভাগফলটাকে আবার 4 দিয়ে ভাগ করলে এখানে কিছু একটা ভাগফল আসবে, এই ভাগফলটাকে আবার 5 দিয়ে ভাগ করলে, এই 3টে ক্ষেত্রে যে ভাগশেষগুলো এসছে সেগুলো হচ্ছে 1, 2 আর 2। বোঝা গেছে? চেয়েছে এই সংখ্যাটাকে, যেটা প্রথমে ভাগ করেছিলে সেই সংখ্যাটাকে যদি এইভাবে 5, 4 ও 2 দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত থাকবে। দেখো, এটা খুব সাধারণ অঙ্ক। এটাকে আমরা এইভাবে ভাবতে পারি। প্রথমে বলেছে 2 দিয়ে ভাগ করা হচ্ছে, তারপর 4 দিয়ে ভাগ করছি, তারপর 5 দিয়ে ভাগ করছি। ভাগ করে ভাগশেষ 1, 2 আর 2 থাকছে, তাই তো? এখানে এই ফিগারটাকে শূন্য মনে করবে। তুমি এখানে শূন্যর বদলে 1, 2, 3, 4, 5, 6 যা মনে আসে তাই করতে পারো, উত্তর একই বেরোবে। শূন্যর জায়গায় 1, 2, 3। শূন্যটা ধরছি ক্যালকুলেশনের সুবিধের জন্য। এবার মনে করো পিছন দিক থেকে আসছি, 5 দিয়ে ভাগ করা হয়েছে, ভাগফল তো বলা নেই, আমি এখানে ভাগফলটা লিখলাম যে 0 হয়েছে। আমরা কি জানি? আমি এই করছি, দেখো 5, এই ভাগফল, এখানে যেটা লিখছে সেটা হচ্ছে ভাগফল 0, আর এখানে হচ্ছে যদি ভাগশেষ কত আছে 2। যদি এরকম থাকে আমরা এটার সঙ্গে এটা গুণ করি, গুণ করে এটা যোগ করলে এইটা পাওয়া যায়। ঠিক সেই একই রকম আমরা কি করছি, এটার সঙ্গে এইটা গুণ করছি, মানে এইটা, আর এটার সঙ্গে এইটা যোগ করছি। এটা গুণ করব, এটা যোগ করব। 5কে 0 দিয়ে গুণ করলে 0, 0-র সঙ্গে 2 যোগ করলে 2। বোঝা গেছে? যেটা হবে আমরা কি করেছিলাম, প্রথমে গুণ তারপরে যোগ। 4 2 8, এটা গুণ হলো, তারপর 2 যোগ হলো, হয়ে কত হলো? 10। একই রকমভাবে 10 2 20, 20-র সঙ্গে 1 যোগ হয়ে হলো 21। খেয়াল রেখো, এইটা গুণ হচ্ছে, এই দুটো গুণ হওয়ার পর যে গুণফলটা হচ্ছে তার সঙ্গে 1 যোগ হচ্ছে, প্রত্যেকবারই তাই। এটা গুণ হবে, যা গুণফল হবে তার সঙ্গে এটা যোগ হবে, হয়ে এলো 21। অর্থাৎ 21টা কি? 21টা হচ্ছে সেই নির্দিষ্ট সংখ্যা যেটাকে 2, 4, 5 দিয়ে ভাগ করার পর 1, 2 আর 2 ভাগশেষ ছিল। এবার বলেছে এই সংখ্যাটাকে, এই 21 সংখ্যাটাকে 5, 4 আর 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে। তাহলে দেখা যাক এটাকে 5, 4 আর 2 দিয়ে ভাগ করলে কি হয়। 5 দিয়ে ভাগ করতে বলেছে, 4 দিয়ে আর 2 দিয়ে।
আমি 5 দিয়ে যদি ভাগ করি 4 5 20 লিখতাম, ভাগশেষ কত 1, এটা আমি ভাগশেষ লিখছি। যেমন আগেরটা এই গুণ করেছিলাম, তারপর এটা যোগ করেছিলাম, একইভাবে আমি 21কে ভাগ করছি 5 দিয়ে, ভাগফলটা এখানে লিখব 4 5 20, 1 ভাগশেষ হয়েছে। এবার আমি যখন একে ভাগ করছি 4 দিয়ে, আবার 4 1 4 মিলে গেল, ভাগশেষ কত 0। এবার 1কে 2 দিয়ে ভাগ করছি, দেখো ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে যখন ভাগ করতে যাবে তখন ভাগফলটা 0 হবে, ভাগশেষটা ব্যালেন্সটা হয়ে যাবে। ছোট সংখ্যা 1কে 2 দিয়ে যখন ভাগ করছো ভাগফলটাকে 0 লিখবে আর এটাকেই ভাগশেষে বসিয়ে দেবে। তাহলে টোটাল ভাগশেষ হলো এই তিনটে 1 0 1 যথাক্রমে বলেছে, তাই উত্তর হবে 1 0 1, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। পরের প্রশ্ন 9 প্রশ্নে বলেছে এক ব্যক্তি 15 টাকায় 6টি হিসেবে কিছু বস্তু কিনলেন এবং তার দ্বিগুণ পরিমাণ বস্তু 14 টাকায় 8টি হিসেবে কিনে সমস্ত বস্তু 2 টাকায় 1টি হিসেবে বিক্রি করলেন। তার কত শতাংশ লাভ বা ক্ষতি হলো? দেখো এখানে অপশানগুলো একটু ভুল হয়েছে টাইপ করার সময়, একটা 10% লাভ হবে, একটা 12% ক্ষতি হবে, আর একটা 8% লাভ হবে। কেন লাভ বা ক্ষতি কিছু একটা চেয়েছে, অপশানগুলো একটু এরকম হবে। লাভ বা ক্ষতি কিছুই হয়নি, 4 নম্বর অপশানে দেওয়া আছে। এখানে টাকা আর কত পিস পেয়েছো সেটা নিয়ে কথা হয়েছে, আমি পিস লিখছি। 15 টাকায় 6টা কিনেছো এবং তার দ্বিগুণ পরিমাণ 14 টাকায় 8টা কিনেছো। খেয়াল রেখো এখানে দ্বিগুণ পরিমাণ কেনা হয়েছে, বুঝে গেছে? 15 টাকায় 6টা হিসেবে কিনেছে এবং এখানে যতগুলো কিনেছে তার দ্বিগুণ পরিমাণ কিনেছে 14 টাকায় 8 পিস হিসেবে। দেখো দ্বিগুণ পরিমাণ যদি করতে হয়, এখানে তো 6 আর 8 দেওয়া আছে, 6 পিস আর 8 পিস, এমন একটা ক্যালকুলেশন করার চেষ্টা করো যে এর দ্বিগুণ এটা হয়, এমন একটা ক্যালকুলেশন করো যাতে এর দ্বিগুণ এটা হয়। দেখো আমি যদি এইটাকে 2 দিয়ে গুণ করি কতগুলো হবে 12, 12-র দ্বিগুণ কত 24, তাহলে এটাকে আমার 3 দিয়ে গুণ করতে হয়, তাই না? তাহলে এখানে যতগুলো কিনেছিল 12 পিস দেখতে পাচ্ছ, তার দ্বিগুণ 3 আসতে 24, দেখো 12-র দ্বিগুণ 24 হচ্ছে। এখানে সেটা বলেছিল যা কিনেছে তার দ্বিগুণ পরিমাণ বস্তু কিনেছে। এখানে যেহেতু 2 দিয়ে গুণ করেছি তাহলে এখানেও 2 দিয়ে গুণ করতে বাধ্য থাকবো, এখানে 3 দিয়ে গুণ করেছি মানে এখানেও 3 দিয়ে গুণ করতে বাধ্য থাকবো। তাহলে এখানে মোট কত টাকা এলো 15 দুগুণে 30, আর এখানে 3 14 42, অর্থাৎ আমি মোট 72 টাকার জিনিস কিনলাম। কতগুলো? এখানে 24 পিস আর এখানে 12 পিস, অর্থাৎ মোট 36 পিস বস্তু আমি কিনলাম 72 টাকায়। 36 পিস যদি 72 টাকায় কেনো, এক পিসের কেনা দাম কত? এক পিসের কেনা দাম 2 টাকা, ₹2, তাই না? 36 পিসের কেনা দাম যদি 72 টাকায়, এক পিসের কেনা দাম 2 টাকা, তাহলে এটা হলো কেনা দাম। বিক্রি করছো কিভাবে? বিক্রি করছো 2 টাকায় একটা, অর্থাৎ এক পিস বিক্রি করছো 2 টাকায়, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এক পিস 2 টাকায় কিনে এক পিস যদি 2 টাকায় বিক্রি করো তোমার লাভ বা ক্ষতি কিছু হবে না, তাই উত্তর হবে অপশান নাম্বার 4। বোঝা গেছে? পরের প্রশ্ন, শেষ প্রশ্ন দেখো, a + b = b + c = c + a, 7:6:5, a + b + c 27 হলে 1/a 1/b 1/c এর মান কত? এই অঙ্ক আমি আগেও করিয়েছি। এখানে দেখো আমি যদি রেশিওর এই পার্টগুলোকে যোগ করি দেখবে দুটো a আছে, দুটো b আর দুটো c আছে, অর্থাৎ যদি আমি এই বাঁদিকটা পুরো যোগ করি তাহলে দুটো a পাবো, দুটো b এবং দুটো c পাবো। এদিকটা যোগ করছি মানে আমাকে এদিকটাও যোগ করতে হবে, 6 এর সাথে 13 আর 5 18, তাহলে a + b + c-র রেশিওর ভ্যালু কত হবে? 18/2 = 9। তোমরা বলবে এখানে a + b + c 27 দেওয়া আছে, এটা এক্স্যাক্ট মান দেওয়া আছে, এর কিছু একটা এক্স্যাক্ট মান আছে, বি ও সিওরও তাই, সেই মানগুলোকে যোগ করলে 27 হবে। আমরা যেটা করছি আমরা শুধু রেশিওতেই অঙ্কটা করছি, এটাকে আমরা দেখব না। বোঝা গেছে? রেশিওতে a b c এর মান হচ্ছে 9, যোগফলটা। এবারে দেখো a + b + c থেকে a + b এর মান হচ্ছে 7, b + c এর মান হচ্ছে 6 আর c + a এর মান হচ্ছে 5, এটা রেশিওতে মান। আবার বলছি রেশিওতে মান। আমি যদি a এর মান বার করতে চাই তাহলে এখান থেকে b আর c-টাকে যদি বাদ দিয়ে দিই তাহলে a পড়ে থাকে। b আর c কত আছে? 6 আছে,
অর্থাৎ তিনটে এ প্লাস বি প্লাস সি থেকে যদি বি প্লাস সি এর মান 6 বাদ দিয়ে দিই তাহলে এ এর মান হবে 3। কি করলাম, 9 থেকে 6টা বাদ গেল। বোঝা গেছে এখান থেকে কি বাদ গেছে, বি আর সি এর যে মানটা আছে 6 সেটা বাদ গেছে এইখান থেকে। এবার যদি বি এর মান বার করতে চাই, বি এর মান বার করতে চাইলে বিটাকে চেপে দাও, তাহলে এ প্লাস সি এর মানটা দেখো কোথায় আছে, এ প্লাস সি এর মান আছে 5, এই 9 থেকে এ প্লাস সি এর মান 5 বাদ দিলে পড়ে থাকবে 4। কি করলাম, এখানে এ প্লাস সি এর মান 5 সেটাকে বাদ দিয়েছি। আর লাস্ট সি এর মান যদি বার করতে চাও তাহলে দেখো এ প্লাস বি এর মানটা বাদ দিতে হবে, এ প্লাস বি এর মান 7, 9 থেকে যদি এ প্লাস বি এর মান বাদ দাও তাহলে সি এর মান হবে 2। কি করলাম, এ প্লাস বি প্লাস সি থেকে আমি এ প্লাস বি এর মানটা যেটা আছে 7 সেটা বাদ দিয়েছি। তাহলে রেশিওতে এ বি সির মান পেলাম। বলেছি 1/a 1/b আর 1/c এর মান কত। 1/a এর মান 3, বি এর মান 4, সি এর মান 2। 3, 4 আর 2 এদের লসাগু কত হবে, লসাগু হবে 12, 12 দিয়ে গুণ করে দাও, 12 দিয়ে এটাকে গুণ করলে হবে 4, 12 দিয়ে এটাকে গুণ করলে 3, 12 দিয়ে এটাকে গুণ করলে হবে 6। তাহলে উত্তর হবে 4:3:6, যেটা অপশান নাম্বার 3-তে আছে। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকার পায়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।